ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না, বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি সপ্তাহে আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই, দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাইয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। 5 দফা আদায়ে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। ব্যাহত চিকিৎসা সেবা, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এবং গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলছেন ব্যবসায়ীরা। জ্বালানি দুর্ভিক্ষের শঙ্কা। 15 বছর কূপ খনন না করায় সংকট, জানালো বিআরসি। দেশে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনভোগান্তি তৈরি হলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা কিংবা যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেব, এই
আশ্বস্তই আমরা তাদেরকে করেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। শিক্ষার্থীরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকাতি, ছিনতাই কিংবা ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনও সহযোগিতা করবেন এবং যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। সংসদ কার্যকর করতে যত দেরি হবে চারদিকে তত অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের ৩১ দফার কর্মশালায় আরও বলেন, দেশ অস্থির হলে কাজে আসবে না কোনো সংস্কারই। স্বৈরাচারের সময় যখন কেউ সংস্কারের ধারে কাছে ছিল না তখন ৩১ দফা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে সব দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। এই বিষয়টি সম্পর্কে আমরা ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা যত সংস্কারই ঘোষণা করি না কেন, যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে। সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন, এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন। সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না। এদিকে ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ। সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। নির্বাচিত সরকারই জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা। তার মধ্যে কি হাসান ওয়ালি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। তরুণদের এই দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্র নেতারা বলছেন দলের মধ্যে কোনো বিভক্তি নেই, তবে আছে নেতৃত্বের প্রতিযোগিতা। দেখব তাজওয়ার মাহমুদের রিপোর্ট।
কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা হচ্ছে 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই 3 জনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন। নতুন দল নিয়ে কারো কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন। তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে 26 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন? রাজনৈতিক অঙ্গনের এই বিতর্কে কমিশন জড়াবে না বলে জানিয়েছেন সিইসি। জুনের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি লক্ষ্য বলে জানালেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্যদিকে আগে স্থানীয় সরকার ভোটের পক্ষে অবস্থান জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির। এ অবস্থায় আগে জাতীয় নাকি স্থানীয় সরকারের ভোট, এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। রোববার কক্সবাজারে মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন নির্বাচন আগে হবে এ বিতর্কে জড়াবে না ইসি। জাতীয় নির্বাচন ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। সিইসি আরও জানান, বর্তমানে 16 লাখ মৃত ভোটার থাকায় জুনের মধ্যেই নির্ভুল ভোটার তালিকা তৈরিতে কাজ করছে কমিশন। গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে, তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি চলছে। দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেই ঠিক হবে ভোটের তারিখ। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। ইসি বলছে, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের সুযোগ নেই। নিবন্ধন আইন তো একটা থাকতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা এমন নির্দেশ দিয়েছিলেন বলে জানায় প্রসিকিউশন। এদিন সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে একের পর এক বাড়তে থাকে মৃত্যুর মিছিল, ঠিক তখন আহতদের দেখতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। শেখ হাসিনার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত করতে হাসপাতালগুলো পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা। ভর্তি থাকা রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রসিকিউশন জানতে পারে, হাসপাতাল পরিদর্শনের সময় সুচিকিৎসা তো দূরের কথা, চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
চিফ প্রসিকিউটর বলছেন, পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এই নির্দেশনা মানতে বলা হয় চিকিৎসকদের। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিন 4 পুলিশ সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। মার্চের মধ্যে শেখ হাসিনা সহ অন্তত 5 মামলার তদন্ত শেষ হলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো 4 ডিআইজি হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া ও আমেনা বেগম। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে ওএসডিও বাধ্যতামূলক অবসরে পাঠানো যেসব ডিসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে হবে মামলা, আর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, এক্ষেত্রে এখনো কারো বিরুদ্ধে অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করেনি সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই অনিয়ম কারচুপির অভিযোগ রয়েছে। এর মধ্যে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে গত বুধবার 33 জন জেলা প্রশাসককে ওএসডি ও 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারে দুর্নীতি ও আর্থিক লেনদেনের বিষয়ে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানালেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের সবার বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। 2014 ও 18 সালে দায়িত্ব পালনকারী যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ আছে শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে। এরপর উপদেষ্টা পরিষদে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে। শূন্য থাকা 9টি মন্ত্রণালয়ের সচিব পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলেও জানান জ্যেষ্ঠ সচিব। অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা বঞ্চিত কর্মকর্তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা 4টা এসএসডি কমিটিতে 12 জন সচিব সিলেক্ট করতে পেরেছি। তার মানে কত হার্ডেলের মধ্যে আমি সিলেক্ট করতে হয়েছে। এরা অধিকাংশই বঞ্চিত এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। সরকার কারো বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে না, বরং রাষ্ট্রের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মোখলেসুর রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, দিনাজপুরে চলা ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। এদিকে কাল একাডেমিক শাটডাউন ও পরশু হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা লং মার্চ করবে বলে জানিয়েছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডক্টর জাবির হোসেন।
MBBS ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও BCS পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সকালে রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ইন্টার্নরা। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমাদের এখানে যে পরিমাণ রোগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সংকট। MBBS এবং BDS এই ডিগ্রিধারী বাদে অন্যরা কেউ নামের সাথে ডাক্তার লাগাতে পারবে না। ভুয়া ডাক্তার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকে কেন নিয়োগের ব্যবস্থা করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ, সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মিনিট পর্যন্ত রোগী সেবা না পায় সেই রোগী তো বাঁচবে না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাভারের আশুলিয়ায় বাড়িতে ঢুকে অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে রান্নাঘরের জানালা কেটে জিরাবো এলাকায় আজাদের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা। এ সময় আজাদের 2 পায়ে 3 রাউন্ড গুলি করে। একই সময় তার স্ত্রীকেও রান্না করার কড়াই দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে উত্তরায় শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। ঠিক কী কারণে গুলি করা হয়েছে তাও জানাতে পারেনি পুলিশ। গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। দেশ জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে বলে শঙ্কা ও বিশেষজ্ঞদের। BRC চেয়ারম্যান জানিয়েছেন, আগের সরকার গত 15 বছর নতুন কূপ খনন না করায় এমন সংকট তৈরি হয়েছে। ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানিয়েছেন তিনি। দাম বাড়ানোকে একটা পলিসি মানে আরাম একটা সলিউশন হিসাবে বেছে নিচ্ছেন। কোনো স্টাডি নাই, কোনো কিছু নাই, দাম করে একটা এই ঘোষণা আসে। শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানি দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প খাতের প্রতিযোগিতায় জ্বালানির প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন, কারখানাগুলোতে এখনও নিরাপত্তা দিতে পারেনি সরকার। এর মাঝে গ্যাসের অযৌক্তিক দাম বাড়লে দেশে আর শিল্প স্থাপন হবে না। 269% has been increased last 5 years এবং তারপরে যদি সাপ্লাই না থাকে তাহলে ইন্ডাস্ট্রিগুলির কি অবস্থা? আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না। আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের তথ্য, আমদানি নির্ভর অর্থনীতিতে গ্যাসের দাম বাড়লে আরও চাপে পড়বে শিল্প খাত। ইম্পোর্টে গেলেই যেটা হচ্ছে আমাদের আবার সেই ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভ এবং ম্যাক্রো, সেটার উপর প্রেশার পড়ছে। উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। জ্বালানি সংকটের কথা স্বীকার করে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বললেন, গেল 15 বছরে গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টা হয়নি। আমরা গত 15 বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি। সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান BERCর চেয়ারম্যান। এনার্জি এক্সচেঞ্জে যুক্ত হওয়া যায়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। প্রথমবার নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্রে চ্যানেল খনন করেছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে বাঁচবে 350 কোটি টাকা। মাতারবাড়িতে নাব্য বাড়ায় নিরাপদ হবে জাহাজ চলাচল দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। সার্ভে করে দেখেছি এখানে নাব্যতা বেশ হ্রাস পেয়েছে।
তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে, তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি। ড্রেজিংয়ের নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনও স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রয়োজন নেই, তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় আর লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের বিরুদ্ধে। আওয়ামী সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয়ে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়, বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত 20 কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ। অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। বেবিচক বলছে প্রয়োজনীয়তা না থাকায় এমন 300 কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। 500 গাছ দূরে যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিংয়ের নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুষ্ঠু তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ছাড়াও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীসহ সম্ভাব্য সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। এ সময় রোহিঙ্গা অভিবাসীদের প্রতি বাংলাদেশিদের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন বিশপ। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমার সরকার সহ অংশীদার সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও আলোচনা করছি। অভিবাসীদের প্রতি বাংলাদেশের যে মানবিক আচরণ তা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা কক্সবাজারেও পরিদর্শনে যাব। রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে আমরা কাজ চালিয়ে যাব। জার্মানিতে চলছে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বুড়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জার্মানিতে 21তম জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ আগাম নির্বাচনে যে ভোট গ্রহণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল 8টা থেকে এখন পর্যন্ত স্থানীয় সময় এখন 4টা বেজে কিছুটা সময় পার হয়েছে, অর্থাৎ 35 কিংবা 40 হয়েছে। এই সময়টার মধ্যে এখন পর্যন্ত আমরা জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে যে খবরটা পেয়েছি সেটি হচ্ছে 20% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ সাধারণ নাগরিকরা যারা ভোটার রয়েছে তারা ভোট দেওয়ার জন্য বিভিন্ন ভোট কেন্দ্রে তারা ভিড় করেছেন। 299টা ভোট কেন্দ্রের বিভিন্ন স্কুলে অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে এই ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটি সম্পন্ন করছেন সাধারণ ভোটাররা। আশা করা যাচ্ছে আসলে 6টার মধ্যে একটা আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে একটা ফল পাওয়া যাবে এবং সেই ফলাফলে নির্ধারিত হবে আসলে কোন দলটি এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুত রয়েছে।
সেই সাথে একটু বলা যায় যে আসলে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, 29টা রাজনৈতিক দলগুলোর মধ্যে সিডিইউ, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, তারা আসলে অনেকখানি এগিয়ে গেছে এবং বিভিন্ন কেন্দ্র থেকে আমরা যেটুকু খবর পেয়েছি তারা জানাচ্ছেন আসলে নিজেদের প্রার্থীদের তারা এগিয়ে রাখছেন। সিএসইউ অর্থাৎ বায়ার্নের যে দলটি রয়েছে সেখানেও কিন্তু তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা অনেকখানি ভোট পাওয়ার সম্ভাবনার কথা আমরা নানাভাবে এবং জার্মানির যে গণমাধ্যম রয়েছে সেই সব গণমাধ্যমের মাধ্যমে আমরা খবর পেয়েছি। একই সাথে আসলে জার্মানির যে পশ্চিমাঞ্চল সেখানে সিডিইউ অর্থাৎ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন তাদের প্রার্থীদের যে ভোট বাক্সগুলো রয়েছে সেগুলো ভরে যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তবে পূর্বাঞ্চল অর্থাৎ ব্রান্ডেনবুর্গ, বার্লিনের পাশের যে অঙ্গরাজ্য সেই ব্রান্ডেনবুর্গ, থুইরিঙ্গেন অর্থাৎ মধ্য জার্মানির থুইরিঙ্গেন, জাকসেন আনহাল্ট, সেখানে কিন্তু এএফডি চরম রক্ষণশীল যে ডানপন্থী দলটি রয়েছে অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ড, সেই দলটির সম্ভাবনার কথা অনেকেই বলছেন। বিশেষ করে গত কয়েক মাস ধরে জার্মানিতে যে অভিবাসন নিয়ে যে নানাভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেই অভিবাসনকে কাজে লাগিয়ে এবারে এএফডি আসলে তাদের দল গুছিয়ে এবং নির্বাচনে ভালো ফলাফল পেতে পারেন বলে অনেকে আভাস দিচ্ছেন। এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে সামনে যে আর কয়েক ঘন্টা বাকি আছে, এই কয়েক ঘন্টার মধ্যে যেসব রাজনৈতিক দল তাদের নানাভাবে চেষ্টা চালিয়ে যাবেন ভোটারদের প্রলুব্ধ করার জন্য। আমি এখন যেই নির্বাচন কমিশনের অর্থাৎ বার্লিনের একটি নির্বাচন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে ভোট দানের জন্য আসছেন, তবে তেমন একটা ভিড় নেই, আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে আশা করা যাচ্ছে 6টার মধ্যে শতভাগ ভোট সম্পন্ন হবে এবং 6টার পরেই অর্থাৎ স্থানীয় সময় 6টার পরে, বাংলাদেশ সময় রাত 11টার পরে জানা যাবে কোন দলটি আসলে সরকার গঠনের দিকে এগিয়ে যেতে পারে এবং কে হতে যাচ্ছেন এবারকার মতো নতুন চ্যান্সেলর। তো এই ছিল আমার কাছে জার্মানির জাতীয় সংসদের যে নির্বাচন তার সর্বশেষ। জার্মানির সংসদ নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বার্লিনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। এবং নো ট্রিটমেন্ট নো রিলিজ, জুলাইয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।